সরকারের 2 মাস জনগণের নাভিশ্বাস কথাটা এমনি এমনি বলা হচ্ছে না। নতুন সরকার এই 2 মাসে যে পরিমাণ উন্নয়ন ঘটিয়েছে তাতে দেশের মানুষ হাসবে নাকি কাঁদবে তা বুঝে উঠতে পারছে না। চারদিকে শুধু উন্নয়ন, আর সেই উন্নয়নে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। তো কেমন হলো নতুন সরকারের 2 মাসের আমলনামা? নতুন সরকার এসে এই একেবারে ম্যাজিকের মতো কাজ শুরু করেছে। বলা হচ্ছে মাত্র 2 মাসে নাকি ডজন ডজন যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন হয়ে গেছে। কাগজে কলমে এই উন্নতির গ্রাফ দেখলে মনে হবে আমরা বোধহয় রাতারাতি কোনো ইউরোপীয় দেশে পরিণত হয়ে গেছি। কিন্তু পকেটে হাত দিয়ে বাজারের ব্যাগ নিয়ে বের হওয়ার পরই এই চোখ ধাঁধানো উন্নতির আসল রূপ টের পাওয়া যায়। শুরুতেই চলুন কথা বলি সরকারের নতুন ট্রেন্ড নিয়ে। দেশে এখন চলছে কার্ডের মেলা। সরকার একেবারে দারুণ সব পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড, আরও কত শত কার্ড। শুনে মনে হচ্ছে দেশে এখন আর নগদ টাকার কোনো দরকারই নেই, শুধু পকেটে কয়েকটা কার্ড থাকলেই জীবন একেবারে মাখন। বলা হচ্ছে ফ্যামিলি কার্ডের মতো প্রকল্পগুলোর মাধ্যমে নাকি হাজার হাজার পরিবারকে মাসের শেষে 2,500 টাকা করে দেওয়া হচ্ছে। খুব ভালো কথা, চমৎকার উদ্যোগ। কিন্তু বর্তমান বাজারের যে আগুন অবস্থা, তাতে এই 2,500 টাকা দিয়ে একটা পরিবারের কয়দিনের বাজার হয়? কার্ডের এই মিলন মেলায় মনে হচ্ছে আমরা খুব শীঘ্রই এমন একটা অবস্থায় পৌঁছাবো যেখানে শ্বাস নেওয়ার জন্য হয়তো একটা অক্সিজেন কার্ড চালু হয়ে যাবে। জ্বালানি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি পদে পদে যে পরিমাণ খরচ বেড়েছে তার হিসাব শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। একটু পরেই আমরা এমন কিছু প্রস্তাবনার কথা জানাবো যেগুলো পাশ হলে সাধারণ মানুষের রাস্তায় হাঁটাও কঠিন হয়ে যাবে। সেই প্রস্তাবগুলো কি তা জানার জন্য একটু অপেক্ষা করুন। বিশ্ববাজারে তেলের দাম নাকি বাড়ে আর কমে, কিন্তু আমাদের দেশে সেটা রকেটের গতিতে শুধু ওপরের দিকেই ওঠে। এই 2 মাসের মধ্যে হঠাৎ করেই আপনি খেয়াল করলেন আপনার বাইক বা গাড়িতে তেল ভরতে গেলে পকেট থেকে আগের চেয়ে অনেক বেশি টাকা বেরিয়ে যাচ্ছে। লিটার প্রতি একেবারে 15 থেকে 20 টাকার মতো একটা লম্বা লাফ দিয়েছে তেলের দাম। যারা হিসেব করে চলেন তাদের তো মাথায় হাত। এখানেই কি শেষ? রান্নাঘরের দিকে তাকান, সিলিন্ডার গ্যাসের দাম একেবারে এক লাফে প্রায় 600 টাকার মতো বেড়ে গেছে। মানে একটা এলপিজি সিলিন্ডার কিনতে গেলে এখন আপনাকে আগের চেয়ে অতিরিক্ত প্রায় 600 টাকা গুনতে হচ্ছে। উন্নয়নের এই জ্বলন্ত শিখায় এখন আর চুলায় রান্না করার দরকার নেই। মনে হচ্ছে গ্যাসের আকাশ ছোঁয়া বিল দেখেই মানুষের পেট জ্বলে পুড়ে যাবে। রান্নার বাড়তি খরচ সামলাতে গিয়ে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসের বাজেট পুরো উলটপালট হয়ে যাবে। জ্বালানির এই ধাক্কা তো সরাসরি বাজারে এসে পড়েছে। দ্রব্যমূল্যের কথা আর কি বলবো, চাল, ডাল, তেল, সবজি সব কিছুর দাম এমন যেন তারা পাল্লা দিয়ে দৌড় প্রতিযোগিতায় নেমেছে। এর সাথে যোগ হয়েছে পুরনো শত্রু লোডশেডিং। বিদ্যুতের এই আসা যাওয়ার খেলায় মানুষ রীতিমতো অতিষ্ঠ। একদিকে ভয়াবহ গরম, অন্যদিকে দিন রাত মিলিয়ে ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না। সরকার যেখানে দাবি করছে তারা সৌরবিদ্যুৎ আর মেগা প্রকল্প নিয়ে অনেক দূর এগিয়ে গেছে, সেখানে বাস্তব চিত্র হলো সন্ধ্যার পর বাচ্চারা ঠিকমতো পড়তে বসতে পারে না, আর রাতে গরমে মানুষের ঘুম হারাম হয়ে যায়। এই তো গেল যা যা ইতিমধ্যেই ঘটে গেছে তার হিসেব। কিন্তু কিছু মালিকপক্ষ সরকারের কাছে এমন কিছু আবদার করে বসে আছে যেগুলো শুনলে আপনার মনে হবে দেশে বোধহয় মগের মুল্লুক চলছে। বিদ্যুতের বিল থেকে শুরু করে বাস লঞ্চের ভাড়া নিয়ে যে বিশাল ফাঁদ পাতা হচ্ছে সেটার বিস্তারিত জানিলে আপনি চমকে যাবেন। বিদ্যুতের কথাই যখন উঠল তখন এর ভবিষ্যৎ নিয়ে একটু আলোচনা করা যাক। লোডশেডিং এর যন্ত্রণায় তো আমরা এমনিতেই ভুগছি, কিন্তু এর জন্য আপনাকে শীঘ্রই আরও বেশি দাম চোকাতে হতে পারে। বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় 1 টাকা 80 পয়সার মতো বাড়ানো প্রস্তাব করা হয়েছে। আপনি ঠিকমতো বিদ্যুৎ পাবেন না, গরমে ঘামবেন, অন্ধকারে বসে থাকবেন, কিন্তু মাসের শেষে বিল দেওয়ার সময় আপনাকে আগের চেয়ে অনেক বেশি টাকা গুনতে হবে। এই প্রস্তাব যদি বাস্তবায়ন হয় তাহলে সাধারণ মানুষের মাসিক খরচে যে বিশাল একটা ধাক্কা লাগবে সেটা সামলানোর কোনো উপায় থাকবে না। যদি ভাবেন যে বিদ্যুতের এই প্রস্তাবই শেষ ধাক্কা, তাহলে খুব বড় ভুল করছেন। বাস ও লঞ্চের মালিকরা বসে আছে একেবারে ছুরি সানিয়ে। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে বাস মালিকরা প্রস্তাব দিয়েছে বাস ভাড়া এক ধাক্কায় একেবারে 64% বাড়ানোর। মানে আপনি আগে যে পথ যেতে 100 টাকা দিতেন সেখানে এখন আপনাকে 164 টাকা দিতে হবে। অন্যদিকে নদীপথের লঞ্চ মালিকরাও পিছিয়ে নেই, তারা প্রস্তাব দিয়েছে লঞ্চ ভাড়া 42% বাড়ানোর। তাদের এই প্রস্তাবগুলো শুনলে মনে হয় দেশে সাধারণ যাত্রী বলে কেউ নেই, সবাই যেন লাখপতি। মালিকদের যুক্তি হলো তাদের ব্যবসা টিকিয়ে রাখতে হবে, কিন্তু সাধারণ মানুষের জীবন টিকিয়ে রাখার দায়িত্বটা কে নেবে? আপনি প্রতিদিন বাসে করে অফিসে যান কিংবা লঞ্চে করে গ্রামে যান, এই বর্ধিত ভাড়ার বোঝা পুরোটাই তো আপনার কাঁধে এসে পড়বে। আপনার বেতন কি 64% বেড়েছে? বাড়েনি, কিন্তু আপনার যাতায়াত খরচ ঠিকই ডানা মেলে ওড়ার প্রস্তুতি নিচ্ছে। প্রকল্প বাস্তবায়নের ফাঁকা আওয়াজ আর বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, সেটা নিয়ে আমরা আরও গভীর বিশ্লেষণে যাব। কিভাবে এই 2 মাসের নীতিগত সিদ্ধান্তগুলো আমাদের অর্থনীতিকে দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে ফেলতে পারে এবং সরকারের খাতায় থাকা উন্নয়নের ফিরিস্তি বাস্তবে কতটা অন্তঃসার শূন্য তা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন প্রশ্ন হলো, সরকার যে এত এত সাফল্যের দাবি করছে সেগুলোর আসল প্রভাবটা কোথায়? বলা হচ্ছে খাল খনন করা হচ্ছে, সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনা হয়েছে, ভিভিআইপি প্রোটোকল কমানো হয়েছে, আরও কত কি। এগুলো শুনতে খুবই ভালো লাগে, পত্রিকার পাতায় বা সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো দেখতে বেশ চমৎকার। কিন্তু এই প্রকল্পগুলো বা সিদ্ধান্তগুলো সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের হাহাকার কি কমাতে পারছে?
আপনি যখন বাজারে গিয়ে দেখেন দ্রব্যের দাম আকাশ ছোঁয়া, তখন কি আপনার মনে হয় যে ভিভিআইপিদের গাড়ির সুবিধা বাতিল করা হয়েছে বলে আপনার খুব লাভ হলো? আপনি যখন দেখেন আপনার পরিবারের যাতায়াত খরচ দ্বিগুণ হওয়ার পথে, তখন কি আপনার সান্ত্বনা আসে যে সরকার বিদেশি বিনিয়োগের জন্য দারুণ সব পলিসি বানাচ্ছে? আসল কথা হলো, ম্যাক্রো লেভেলে বা বড় পরিসরে সরকার হয়তো কিছু নীতিগত পরিবর্তন আনছে, কিন্তু তৃণমূল পর্যায়ে মানুষের জীবনে তার কোনো ইতিবাচক প্রভাব এখনো দৃশ্যমান নয়। সরকার বলছে তারা মাত্র 2 মাসে অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, কিন্তু এগুলো তো দীর্ঘমেয়াদী ব্যাপার। আজ আপনি একটা নিয়ম করলেন আর কালকেই দেশের অর্থনীতি ফুলে ফেপে উঠল, এমন তো নয়। কিন্তু মানুষের সমস্যাটা আজকের, মানুষের পেটে ক্ষুধা আজকের, মানুষের পকেটের টান আজকের। দীর্ঘমেয়াদী স্বপ্ন দেখিয়ে তাৎক্ষণিক সংকটকে আড়াল করার যে রাজনৈতিক কৌশল, সেটা আমরা যুগে যুগে দেখে আসছি। ফ্যামিলি কার্ডের মতো প্রকল্পগুলোকে দেখানো হচ্ছে অভাব মোকাবিলার মোক্ষম হাতিয়ার হিসেবে, কিন্তু অর্থনীতিবিদরা বারবার বলছেন শুধু কার্ড দিয়ে বা কিছু নগদ টাকা ছিটিয়ে মূল্যস্ফীতি ঠেকানো যায় না। বাজারে সাপ্লাই চেইন ঠিক না থাকলে, সিন্ডিকেট না ভাঙতে পারলে যত কার্ডই দেওয়া হোক না কেন, ভোগান্তি মোটেও কমবে না। আর ঠিক সেটাই ঘটছে। সিন্ডিকেটগুলো আগের মতোই আছে, মাঝখান থেকে সাধারণ মানুষের পকেট কাটার নতুন নতুন উপায় তৈরি হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই পুরো পরিস্থিতিটাকে একটা অবিস্মরণীয় অর্জনের হিসেবে তুলে ধরার যে আপ্রাণ চেষ্টা। তেলের দাম 1 লাফে এতটা বাড়িয়ে দিয়ে বলা হচ্ছে আমরা আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করছি। আবার যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে, তখন কিন্তু সেই সমন্বয়ের কথা আর কারো মনে থাকে না। এই যে দ্বিমুখী নীতি, এটাই সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার মূল কারণ। 2 মাসে সরকার হয়তো অনেক ফাইলে সই করেছে, কিন্তু মানুষের জীবনযাত্রার মান তো আহামরি উন্নত হয়নি, বরং তা আরও কয়েক ধাপ নিচে নেমে গেছে। এর মধ্যে বিদ্যুতের ইউনিট দাম বৃদ্ধি আর বাস লঞ্চের ভাড়া বাড়ানোর যে প্রস্তাবগুলো টেবিলে ঘুরছে, সেগুলো যদি বাস্তবায়ন হয়, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীর অস্তিত্ব টিকিয়ে রাখাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ক্ষমতার 1.5 মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় 41,000 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, আর ইউনূস সরকারের ঋণসহ শেষ 3 মাসে এই হিসাব ছিল প্রায় 56,000 কোটি। মূলত রাজস্ব আয় বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয় মেটাতেই এমন উদ্যোগ। ফলে মাত্র 9 মাসেই ঋণ ছাড়িয়েছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী শেখ হাসিনা পতনের পর গেল 14 মাসে ব্যাংক ঋণ বেড়েছে 2.25 লাখ কোটি টাকা, যাকে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দীর্ঘদিন ধরেই স্থবির অর্থনীতি, বিনিয়োগের অভাবে বাড়ছে না কর্মসংস্থান, ফলে গতি হারিয়েছে সার্বিক কর্মকাণ্ড। চড়া মূল্যস্ফীতির প্রভাবে কমছে কেনাকাটার প্রবণতা, আর এসবের পুঞ্জীভূত ফলাফল হচ্ছে রাজস্ব আয় বিপুল ঘাটতি। অর্থ বছরের 8 মাসে যা প্রায় 71,500 কোটি টাকা। সরকার যদি ব্যাংক খাত থেকে ঋণ বেশি নেয়, তাহলে দীর্ঘমেয়াদে এটা রাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। এই ঋণ পরিশোধ করতে গিয়ে দেখা যাবে যে সরকার সংকটে পড়ে গেছে। রাজস্ব আদায় কিংবা অর্থনীতিতে দুরবস্থা থাকলেও থেমে নেই সরকারের ব্যয়, যা আরও বাড়িয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য উত্তেজনা। ব্যয় মেটাতে ব্যাংক ব্যবস্থা থেকে 2 হাত ভরে ঋণ করছে সরকার। এই অর্থ ছাড়িয়ে গেছে পুরো অর্থ বছরের লক্ষ্যমাত্রাকে। তথ্য বলছে ঋণ গ্রহণের ক্ষেত্রে বেপরোয়া হয়ে উঠেছে সরকার। শেষ 1.5 মাসেই তা বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণ। বিশ্লেষকদের মতে সরকার এমন আগ্রাসী ঋণ নিলে থেমে যাবে প্রবৃদ্ধির গতি। দিন শেষে এই 60 দিনের মূল্যায়নে আমরা আসলে কি পেলাম? আপনাদের কি মনে হয়? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে।